ভারত পাকিস্তানে পাল্টা গোলাগুলি অব্যাহত, একেবারে সীমান্ত বরাবরে কিন্তু গুলি চালাচ্ছে, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে কিন্তু পাকিস্তান, এবং পাল্টা জবাব ভারতের তরফেও। একেবারে এই ঘটনার পর থেকে 9 দিনে কিন্তু রীতিমতো পাক সীমান্তবর্তী এলাকাতে পাল্টা গোলাগুলি অব্যাহত রয়েছে। গোটা ঘটনার পেহেলগাঁও কাণ্ডের পর 12 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু পেহেলগাঁও কাণ্ডের পর 9ম দিনে অব্যাহত ভারত পাকিস্তান পাল্টা গোলাগুলি। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, পাল্টা জবাব ভারতীয় সেনার। যুদ্ধংদেহী মনোভাবে এগোচ্ছে ভারত পাকিস্তান। 9ম দিনে অব্যাহত পাল্টা গোলাগুলি। কাশ্মীরে এলওসি বরাবর 9ম দিনেও অব্যাহত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেই চলছে পাকিস্তান। পাকিস্তানকেও পাল্টা জবাব দিয়েই চলেছে ভারত। এ বিষয় নিয়ে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকাস্ত। আমরা কথা বলবো রিকের সঙ্গে। রিক, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে গোটা ঘটনার পর 12 দিন অতিক্রান্ত এবং 9ম দিনেও কিন্তু সীমান্তে একেবারে পাক জঙ্গিরা, পাক সেনাবাহিনী তারা কিন্তু গোলাগুলি চালিয়ে যাচ্ছে, পাল্টা জবাব ভারতের তরফেও। একদমই এই 12 দিনের মধ্যে বারংবার কিন্তু এই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। এলওসি বা বর্ডার এরিয়াতে কিন্তু বারংবার এই যে সংঘর্ষ, তারা কিন্তু কোনো সংঘর্ষ বিরতি চুক্তি মানছে না। তারা বারংবার কখনো ভারতের চেকপোস্ট, সেনা ঘাঁটি, সেনা ছাউনির উদ্দেশ্যে কিন্তু গুলি চালাচ্ছে। সরাসরি যে সেনাদের গুলি চালানো সেটা না করলেও কিন্তু এই বারংবার সংঘর্ষ বিরতি চুক্তি তারা লঙ্ঘন করছে, এবং কিছু ক্ষেত্রে পাল্টা জবাব দিচ্ছে কিন্তু ভারত। কারণ এখন আর চুপ করে বসে থাকার সময় নয়, সেই জিনিসটা কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছে। ওরা যতবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করবে ততবারই কিন্তু পাল্টা জবাব পাবে। কিন্তু ভারত কোনোভাবেই সেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করতে চাইছে না। যদি পাকিস্তানের পক্ষ থেকে এই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করা হয় তার যোগ্য জবাব দেওয়া হবে। এবং এছাড়াও পাকিস্তানকে বলা যায় এবার ভাতে মারার সিদ্ধান্ত নিচ্ছে ভারত। কারণ এনআইএর যে তদন্ত চলছে এই পেহেলগাঁও হামলা নিয়ে, সেখানে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এই পেহেলগাঁও হামলায় একজন স্থানীয় বাসিন্দা, সে দুদিন ধরে এই সন্ত্রাসবাদীদের বাড়িতে খাইয়েছিল, দুদিন খাবারের ব্যবস্থা করেছিল, তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। এই তথ্য উঠে আসছে এনআইএ তদন্তে। অর্থাৎ এই তথ্য কিন্তু বলে দিচ্ছে যে ভারতের মধ্যেও এলওপি বা পাক অকুপাইড কাশ্মীর যেগুলো রয়েছে পিওকেতে, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে বা লুকিয়ে ছিল, যাদেরকে ইতিমধ্যেই চিরুনি তল্লাশি করছে বিভিন্ন জঙ্গলে, বিভিন্ন গ্রামগুলোতে, পকেট পকেট করে বিভিন্ন জায়গায়, পাহাড়ের বিভিন্ন ঘাঁটিতে ছোট ছোট জনবসতি রয়েছে, সেই জায়গায় কিন্তু তল্লাশি চলছে, যাতে যত দ্রুত সম্ভব তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা যায়, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। এবং এছাড়াই আন্তর্জাতিক অর্থ ভান্ডার এবার পাকিস্তানকে মারতে চাইছে ভারত। কারণ আইএমএফ থেকে পাকিস্তান $700 কোটি আর্থিক সাহায্য পাচ্ছে 3 বছরে। এবং ভারতের অনুমান বা ভারত যে অভিযোগ করছে ভারত সরকারের পক্ষ থেকে, যে এই $700 কোটি পাকিস্তান কিন্তু সামরিক ক্ষেত্রে বা সন্ত্রাসবাদীদের আরো ভরণ পোষণের জন্য কিন্তু ব্যবহার করবে। সন্ত্রাসবাদী বা জঙ্গিদের যেভাবে প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান, কারণ সেখানে সেনার ওপরে সন্ত্রাসবাদী, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেনা সন্ত্রাসবাদীদের সামলাতে পারছে না, জঙ্গিদের সামলাতে পারছে না পাকিস্তান সেনা, তাহলে সেনার ওপরে সন্ত্রাসবাদীরা উঠে গিয়েছে। আর এই পরিস্থিতিতে যদি $700 কোটি পাকিস্তান এই সময় পায়, তাহলে সেটা কোনো রকম কোনো যে অস্ত্র কেনার ক্ষেত্রে বা তাদের আরো সামরিক দিক বা সন্ত্রাসবাদীদের আরো হাত শক্ত করতে ব্যবহার করবে না, তার কিন্তু কোনো মানে নেই। আর সেই কারণেই ভারতের পক্ষ থেকে যে বিরোধিতা করা হচ্ছে, যে সঠিক তদন্ত হোক, কি কারণে এই $700 কোটি প্রয়োজন পাকিস্তানের, কি খাতে তারা ব্যয় করবে, কি কারণে ব্যয় করবে, যারা দিচ্ছে, আইএমএফ যে দিচ্ছে, তাদেরকে সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে, তদন্ত করতে হবে যে কি জন্য তারা এই টাকাটা নিচ্ছে, কি খাতে তারা ব্যয় করছে, সেই বিষয়টা কিন্তু পুরো দেখতে হবে। কারণ এর পরে যদি আবার কোনো রকম কোনো অ্যাকশন হয়, আবার কোনো রকম কোনো জঙ্গি হামলা হয়, তার জন্য কিন্তু যে $700 কোটি যে কোনোভাবে দায়ী থাকবে না, তা কিন্তু বলা যায় না। থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। মিস্টার চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাই। যেমনটা আমরা জানি যে 9ম দিনেও কিন্তু অব্যাহত পাল্টা গোলাগুলি, সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, পাল্টা জবাব ভারতীয় সেনারও। এবং এই জায়গায় দাঁড়িয়ে ঘটনার পর 12 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো যে যারা জঙ্গি রয়েছে, যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত হাতের নাগালের বাইরে। কি বলবেন? হ্যাঁ, দেখুন, প্রথম ব্যাপারটা যেটা হচ্ছে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে যে গোলা এইসব বর্ষণ করছে পাকিস্তান থেকে,
এটা হচ্ছে যে নর্মাল প্র্যাকটিস। এটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই, এটা সাধারণত করেই থাকে। এবং ওদের দেশের মানুষকে তো বলতে হবে আমরা লড়াই করছি। হ্যাঁ, এত গুলি বেরিয়ে এত গুলি ছুড়িয়েছি, এ করেছে, মানুষ এত মারা গেছে, সব মিথ্যে কথা বলে লোকাল মিডিয়া ওরা এগুলোকে অ্যাট্রাক করে, সেগুলো ওরা করবেই। আগে আমরা ওখানে জবাব দিতাম না, এখন জবাব দেওয়া হচ্ছে। এখন কিন্তু জবাব ওইটুকুনি, ওরা গোলা ছুড়লে আমরা গোলা ছুড়বো, যতটা পারা যায় ক্যাজুয়ালিটি না হয়, এটাই হচ্ছে লক্ষ্য থাকে। ক্যাজুয়ালিটি হলেই একটা তার রিপারকেশনস হয়। সুতরাং গোলাগুলি শোনা হয় একেবারে, যাতে করে খুব একটা ড্যামেজ কথা কিছু না ঘটে। এগুলো তার লোক দেখানো ব্যাপার, এটা খুব একটা এগুলো চলবে, এগুলো নিয়ে চিন্তার কিছু নেই। তবে হ্যাঁ, যেটা বলছেন 12 দিন হয়ে গেল যারা আমাদের দেশের নিরীহ মানুষ মেরে চলে গেল কোথায়, দেশের মধ্যেই গিয়ে তাকে ধরতে না পারাটা আমাদের কিছুটা তো ব্যর্থতা বটেই। দেশের বাইরেও যদি চলে যায় সেটাও একটা ব্যর্থতা। তো যাই হোক, যারা চেষ্টা করছে সব জায়গায় এরা সঙ্গে সঙ্গে তো হয় না, এরা আত্মঘাতী আতঙ্কবাদী, এরা নিজেকে জীবন দিয়ে সবকিছু করতে পারে। তারপরে এরা তারা কি এদের সম্বন্ধে বিস্তারিত সেভাবে তো আগে থেকে পরিচয় পাওয়া যায় না, একটা ইন্টেলিজেন্স খুব একটা পাওয়া যায় না। তো যেটুকুন পাওয়া গেছে তার ভিত্তিতে চেষ্টা চলছে মিলিটারির তরফ থেকে। আমরা আশা করবো এরা লড়বে, কিন্তু সাধারণ মানুষের নিঃসন্দেহে এদের একটা আশ্রয় দেওয়ার ব্যবস্থা আছে। সাধারণ মানুষের সঙ্গে এখনো সিম্প্যাথি আছে, বোঝাই যাচ্ছে। সাধারণ মানুষের সিম্প্যাথি না থাকলে তাকে এই কিছু ধরিয়ে দিত, কিন্তু সেটা যখন করেনি বোঝা যাচ্ছে মানুষের মধ্যেকার সিম্প্যাথিটা রয়ে গেছে। এখন সেটা সময় লাগবে। এখন এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, ট্যুরিজম আসছে না, যখন এই আঘাতটা যখন ওদের ঘনীভূত হবে তখন ওরা বুঝতে পারবে যে এই আতঙ্কবাদীদের কোনো প্রয়োজন নেই, তাই ওরা হয়তো এগিয়ে আসবে। দেখা যাক, আমাদের কিছুটা ব্যর্থতা আপনারা যেটা বলছেন আপনাকে স্বীকার করি। হ্যাঁ, মিস্টার চক্রবর্তী, আরেকটা বিষয়ে জানতে চাইবো। আপনি বললেন যে সংঘর্ষ বিরোধী যে গোলাগুলির বিষয়টি যেটা হচ্ছে সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই 9 দিনে 25 বার এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে, সেটাকে কি খুব স্বাভাবিক ভাবে দেখা যাবে? হ্যাঁ, তাই না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ওরা গোলাগুলি ছুটছে, আমরা গোলাগুলি ছুটছি, এটা হচ্ছে যে ওদের দেশের অডিয়েন্সকে, ওদের দেশের মানুষকে বলছে হ্যাঁ আমরা লড়াই চালাচ্ছি। আমাদের দেশের মানুষকে বলতে হবে তাকে ওরা দিচ্ছে, আমরা দিচ্ছি। এখন এটা যদি আপনি বিরাট ক্যাজুয়ালিটি করেন, ওটা গোলা ছুটছে বলে আপনি কিন্তু ওদের ভেতরে ঢুকে পড়েন, তাহলে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। এখন যুদ্ধ শুরু হয়ে গেলে তাকে থামানো মুশকিল হয়, তার বিরাট একটা হ্যাঁ ক্ষয়ক্ষতি চলে। আজকালকার দিনের যুদ্ধে কেউ বলতে পারে না কে জিতবে না জিতবে। ইউক্রেনের সঙ্গে রাশিয়া কোথায়, ইউক্রেন কোথায়, কিন্তু 3 বছর তো ইউক্রেন চালিয়ে গেল। এই 3 বছরের যুদ্ধে ইউক্রেনের তো ক্ষতি হয়েছে। ভারত তো একটা ডেভেলপিং কান্ট্রি, 150 কোটি দেশের মানুষ, এই বোঝা তো আমরা বুঝতে পারবো না। আমাদের ধীরে ধীরে চলাটাই নীতি। তবে হ্যাঁ, আমাদের কিন্তু বুঝিয়ে দিতে হবে আমরা শক্তিশালী, সেটা ভারত সরকার চেষ্টা করছে। একই সঙ্গে যে আতঙ্কবাদীদের ধরতে না পারা, এটা কিন্তু আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ একমত যে কোথাও একটা ব্যর্থতা আমাদের কাজ করছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। আমরা আবারও ফিরবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি রিক পুরকাস্তর কাছে। রিক, মিস্টার চক্রবর্তী যে বিষয়টি বললেন যে এই যে সংঘর্ষ নিয়ন্ত্রণ রেখা বরাবর যে পাক যে চুক্তি লঙ্ঘন করছে পাক সেনারা এবং গোলাগুলি চলছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং এই যে 9 দিনে 25 বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে সেটা খুব স্বাভাবিক ব্যাপার, এবং সেখানে যদি কোনো ব্যক্তির কোনো ক্ষতি না হয়ে থাকে এটা স্বাভাবিক, এটা নিয়ে চিন্তার কিছু নেই। একদমই, এটা নিয়ে চিন্তার কিছু নেই বলছেন তিনি, কিন্তু এই জায়গা থেকে কিন্তু ভারত সরকারকে বা সেনাকে, ভারতীয় সেনাকে কিন্তু আরো কঠিন করে দিচ্ছে, যাতে আরো কঠিন পদক্ষেপ নেয় সেই দিকে কিন্তু এগোবে। কারণ এই রকম যদি সংঘর্ষ বিরতি চুক্তি বারংবার লঙ্ঘন করা হয়, এটা কিন্তু সম্পূর্ণরূপে বা যদি ইনডাইরেক্টলি বলা হয় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান। কারণ ভারতকে ভয় পেয়েছে, এটা একেবারেই স্পষ্ট যে ভারতকে ভয় পেয়েছে। কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব যে 2 জন জঙ্গিকে যে আটক করে রাখা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এনআইএ তাদের সঙ্গে কথা বলেছে এবং জানতে পেরেছে যে তারা কাশ্মীরে যে সেনা ঘাঁটি রয়েছে, সেখানে সেনার ট্রেনিং স্কুল রয়েছে, সেই ট্রেনিং স্কুলের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছে। সেই তথ্যও কিন্তু উঠে আসছে সূত্র মারফত। আর এই যে সাইবার হ্যাকিং এর যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু ভারত একেবারে বানচাল করে দিয়েছে। এবং তারপরই 1-2 দিনের মধ্যে, আজ অথবা আগামীকালের মধ্যে পাকিস্তানি কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে শাহবাজ শরীফের পক্ষ থেকে, সমস্ত সর্বদল বৈঠক, এবং তাদের যারা সাংসদরা রয়েছে, মন্ত্রিত্বরা রয়েছে, সবাইকে নিয়ে কিন্তু বৈঠক ডাকা হয়েছে। একদিকে যেরকম নৌ সীমান্তে, পাকিস্তানের নৌ সীমান্তে তারা সমুদ্রে সামরিক যে যুদ্ধ জাহাজগুলি সেগুলোকে মোতায়েন করেছে,
পাক অকুপাইড যে কাশ্মীর সেখানেও কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং তাছাড়াও আকাশ সীমায় তারা যেরকম নজরদারি চালাচ্ছে যাতে যে কোনো মুহূর্তে ভারত আক্রমণ করবে কিনা এই ভয়ে যেরকম তারা কাঁপছে, আর সেই জায়গা থেকেই কিন্তু এই বৈঠক। কারণ তারা প্রস্তুতি নিতে চাইছে যে তারা যে কাজটা করে ফেলেছে তার পরিপ্রেক্ষিতে পাল্টা যে উত্তরটা আসবে সেটা কি তারা সামলাতে পারবে। আর সেই কারণে ভারতের এই প্রস্তুতি দেখে একেবারে থরহরিকম্প বলা যায় পাকিস্তানের। একেবারে তাই। এবং প্রথম দিকে এই গোটা বিষয়টিকে, অর্থাৎ এই জঙ্গিরা যে পাক মদতপুষ্ট সেই বিষয়টাকে অস্বীকার করা হলেও এখন এনআইএর রিপোর্টে কিন্তু একেবারে গোটা বিষয়টি পরিষ্কার যে পাক মদতপুষ্ট জঙ্গিরাই গোটা ঘটনাটি ঘটিয়েছে। এবং এই যে তারা বারবার করে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে, যুদ্ধকে আরো ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা কি তাই সেই জায়গায় দাঁড়িয়ে থাকছে? যে একটা সামরিক ক্ষেত্রে বা একটা জায়গায় যে দুই দেশের মধ্যে যুদ্ধ, এখন কিন্তু আর সেই সময়টা নেই যে দুই দেশের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধ, দুদিন 3 দিন 1 মাস ব্যাপী যুদ্ধ, সেটা কিন্তু না। ভারত যুদ্ধ ঘোষণা অবশ্যই করছে, কিন্তু সেটা কূটনৈতিক চালে। প্রথম সিন্ধু জলবন্টন চুক্তি, তারপর তাদের যে আর্থিক ফান্ড 700 কোটি টাকা, 700 কোটি ডলারের যে আর্থিক ফান্ড, সেই ফান্ডের ক্ষেত্রে বিরোধিতা করা। এছাড়াও যে ভারতের যে আকাশ সীমা পাকিস্তানের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া, এর ফলে পাকিস্তান যদি বাংলাদেশ বা অন্য কোনো জায়গায় যদি পাকিস্তানে কোনো বিমান যেতে হয় সেটা কিন্তু অনেকটা ঘুরে যেতে হচ্ছে। অর্থাৎ জ্বালানির ক্ষেত্রে কিন্তু একটা ঘাটতি দেখা যাবে। অর্থাৎ যে কূটনৈতিক চাল, সেই কূটনৈতিক চালও কিন্তু একটা যুদ্ধের রণকৌশল, যে রণকৌশলটাকে অবলম্বন করেছে ভারত, যার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের কাছে কোনো জবাব নেই। এই কূটনৈতিক চালে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। একেবারে তাই। ধন্যবাদ রিক। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থর সঙ্গে। একেবারে নবম দিনে অব্যাহত রয়েছে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন। পাক সেনার পাল্টা জবাব ভারতীয় সেনার, এবং ইতিমধ্যেই ভারত এবং পাকিস্তান সীমান্তে কিন্তু রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি এবং যুদ্ধ প্রায় আসন্ন। যেমনটা আমরা আমাদের প্রতিনিধির সাথে কথা বললাম, সেখানে কিন্তু কূটনৈতিক চালে নানান বিষয় অবলম্বন করা হয়েছে। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা হয়েছে এবং কার্গিল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ভারতের আকাশসীমা পাকিস্তানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইত্যাদি নানান বিষয় কিন্তু অবলম্বন করা হয়েছে পাকিস্তানিদের জব্দ করার জন্য। কিন্তু সেখানে এই যে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, সেদিক থেকেও কিন্তু পাল্টা জবাব দিচ্ছেন ভারতীয় সেনারাও।